যে সবকিছুই আমাদের নখে দর্পণে আছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আজকের এই সংঘবদ্ধতার মাধ্যমে, এই বন্ধনের মাধ্যমে এই কয়জন মানুষ আপনারা একসাথে থাকেন, উপরে আল্লাহ আছেন। মানিকগঞ্জ কেন সারা বাংলাদেশের এমন কোন অনৈতিক শক্তি নাই যে মানিকগঞ্জের কোন সাংবাদিকের সহ কোন সাংবাদিকের উপরে। আজকে এখানে আসার সময় অনেকে আসার কথা ছিলেন, আমাদের সংগঠনের প্রধান এই মানিকগঞ্জের কিছু বিচ্ছিন্ন বিষয়াদের জন্য আমি অনুরোধ করেছিলাম বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান আইন উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং সদ্য তালিকাভুক্ত নিয়োগপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন দুদকের তিনি আইনজীবী হয়েছেন। আজকে আসার কথা ছিল, কিন্তু কিছু অফিসিয়াল কাজ থাকার কারণে আমার কাছে খুব বিনয়ের সাথে বললেন যে ভাই আমি গেলে আমার এই ক্ষতি হবে। তখন আমি বললাম ঠিক আছে। আমার কথা হলো যে আমাদের সংগঠনের প্রধান আইন উপদেষ্টা উনি দুদকেরও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। এখানে বসা আছেন যে ভদ্রলোক আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক আব্দুল মাসুদ ভুইয়া, উনিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। একই সাথে আপনাদের মানিকগঞ্জের কৃতি সন্তান বাসির ভাইয়ের চেম্বারে আমি এই আজহার ভাইয়ের মাধ্যমে যখন আমরা হাইকোর্টে গেলাম, সেখানে যে 3 জন বিচারপতির সাথে আমাদের পরিচয় হলো। 3 জন বিচারপতির 2 জন বিচারপতির বাড়ি আপনাদের এই মানিকগঞ্জে। তারা কথা দিলেন যে আমরা বেশি দিন নাই চাকরিতে, তবে মানিকগঞ্জে যদি কখনো তোমরা প্রোগ্রাম করো, যদি তোমাদের মায়া হয় আমাদের প্রতি, দাওয়াত দিও, যাবো। তাহলে এই মানুষগুলো একজন রিটায়ার্ড হয়ে গেছেন ইতিমধ্যে। তাহলে আমরা আগামীতে যখন এই মঞ্চে দুদকের আইনজীবী, বিচারপতি, এইরকম মানুষজন, সচিব, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ যখন এই মঞ্চের মধ্যে সারিতে বসা থাকবে, তখন এই মানিকগঞ্জ বাংলাদেশ প্রেস ক্লাবের চিত্রটা অন্য চিত্র হবে না। এই যে আজকে কিছুক্ষণ আগে যে বক্তব্য রাখলেন মির্জা তানজিনা ইয়াসমিন আপা, যে বিপ্লবাত্মক বক্তব্য দিয়েছেন, ওনার পারিবারিক, ওনার বাবা চেয়ারম্যান বা ওনার বক্তব্যে যা যা পেলাম দিয়েছেন, একজন নারী মানুষ। আমরা নারীদের কাছে খুব কোমল ভাষার আশা করি, কিন্তু বিপ্লবী সেরকম আমরা সহজে দেখি না। আজকে ওনার যে বক্তব্যটা আমরা শুনলাম, একজন নারী যদি এরকম প্রতিবাদী বক্তব্য দিতে পারেন, আপনার যারা সাংবাদিক পুরুষ মানুষ আছি, সাংবাদিকতা মানিক তো প্রতিবাদী। আপনার প্রতিটা বাক্য শব্দই তো আপনার প্রতিবাদের ভাষা। সাংবাদিক লিখে আসবেন, নিউজ করবেন, আপনার কোনো গ্যারেন্টি নেই পরের দিন দেখবেন বাসায় এসে পুলিশ সাহায্য। যার বিরুদ্ধে গেছে সে আপনার আহত নিহত করার পরিকল্পনা করতেছে। এটা তো মারাত্মক পেশা, এই পেশা তো লেখাপড়াতে হয় না। যে কারণে আমি বলি যে বাংলাদেশ প্রেস ক্লাবে যার আইডি কার্ড আছে পত্রিকার মিডিয়া, আমি তাকেই বিবেচনা করব। তুমি কত বড় সাংবাদিক, কত ছোট সাংবাদিক, তুমি কি ডেলি লেখো না কবে লেখো, কবে লেখছিলে, এগুলো আমার ব্যাপার না। কারণ আপনি সাংবাদিক কি সাংবাদিক না, এটা দেখার বিষয় তো আমার না। এটা দেখবে হলো আপনার পত্রিকার সম্পাদক। আমি দেখবো যে আপনার পত্রিকার আপনার কার্ডটা আছে কিনা। এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা আপনি বলেন, কিন্তু এইসব কথা বলবেন, এইসব পর্ব, এইসব বিদ্যা, এইগুলো এইসব মানে যুক্তি সব পর্ব শেষ করে সংগঠন করে যাচ্ছে। আমাদের সেখানে অনেক বড় বড় সাংবাদিক বলতে কিছু নাই। আজকে থেকে আপনি এই চিন্তা করে আপনি সাংবাদিকতা করবেন। গভর্নমেন্ট রেজিস্টার্ড যে পত্রিকার নিজে কার্ড, শাহবাগের বলার যে কার্ড আছে, যারা যারা এখানে আসেন, আপনার যে বড় সাংবাদিক আছে মানিকগঞ্জে, থাকতে পারে, বয়সে বড় থাকতে পারে, লেখাপড়ায় আপনি বিয়ে পাশে থাকতে পারে, আপনার সে বড় সাংবাদিক যদি সে বলে বেড়ায়, আপনি যদি হাততালি দেন, আপনার জীবনে অসাংবাদিকতা হবে না, জীবনে হবে না। কখনো কখনো বিনয় কিন্তু সে কিন্তু মনে করে যে ভয় পায়। এগুলো আমাদের সামাজিক কিছু কিছু বিষয় দিয়ে আছে, এই বিষয়গুলো। তারপর আমি আবার একটা কথা বলে গেছে, আমরা কারোর সাথে কোনো বিদ্রোহে যাবো না, কোনো দলকে যাবো না, কোন দলকে যাবো না। বাংলাদেশ প্রেস ক্লাবের সারা দেশ আমি আজ পর্যন্ত এই বাংলাদেশ প্রেস ক্লাব করতে যে একজন সাংবাদিকের বিরুদ্ধে আমি বিপদ করিনি। আর বিপদ হইল আমাদের কোরআনে খুব মারাত্মক ভাবে আল্লাহ মানে কথা বলেছেন, এগুলো আমরা জানি। সুতরাং
কোনো সমালোচনা, পরনিন্দা, পরচর্চা বাংলাদেশ প্রেসক্লাবে চলবে না। এই সংগঠনে ভর্তি ফি নাই, মাসিক চাঁদা নাই, অফিস নাই। আবার শোনেন, ভর্তি ফি নাই, মাসিক চাঁদা নাই, অফিস নাই, অথচ সংগঠনটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সংগঠন। একটু চিন্তা করে এই সংগঠনটা করবেন। আপনি যদি ওই মানিকগঞ্জ শহরে খালি অফিস খোঁজেন, বাড়ি খোঁজেন, ঘর খোঁজেন, কেন্দ্রের হেড অফিস খোঁজেন, তাহলে আপনার সাথে আমাদের অ্যাডজাস্ট হবে না। আমাদেরকে দেখে মনে হয় আমরা রাস্তাঘাটে লোক, আমরা প্রত্যেকেই সর্বোচ্চ বিদ্যাপীঠে থেকে লেখাপড়া করার জানা মানুষ। হয়তো হয়তো আপনার বেশি, আমার কম হতে পারে, সাংবাদিকতাও অনেকের বেশি হতে পারে, কিন্তু আবার অনেকেই আমরাও বেশি আছি। অতএব আজ থেকে কোনো পরনিন্দা, পরচর্চা করবে না। অন্তত আমরা এই গত তারিখে 25 সদস্যের একটা কমিটি দিয়েছিলাম। এই 25 সদস্যের কমিটির পরে কিছু মানুষ এলোমেলো পর্যায়ে চলে গেছে। আমার কাছে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে খারাপ লাগে যদি চিটারি বাটপারি, এগুলো আমার ব্যক্তি জীবনে অপছন্দনীয়। আমার জীবনে কোনো ধরনের আজ পর্যন্ত মামলা দূরের কথা, আমি ফরিদ খানের জীবনে একটা একটা জিডি পর্যন্ত নাই। এই সারা বাংলাদেশের কোনো থানায় মামলা হতে পারে, জিডি হতে পারে, সেগুলো রিকভারি করে চলে আসে, অর্থাৎ প্রমাণিত যে আমি অপরাধী না। তার মানে আমার বিরুদ্ধে কোনো আইনগত কোনো ক্লেম নেই। একইভাবে আপনাদের সম্পর্কে যা জানেন আপনারাও তাই। মাঝখানে গত 2-3 মাস আগে একটা অঘটন ঘটে গেছিল। এই বিষয়টি আমি মৌসুমী আপা থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে, সভাপতির মাধ্যমে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এগুলো সাংগঠনিকভাবে আমি এবং আমরা কেন্দ্রীয় কমিটি বলে নাই। এগুলো নিয়ে আপনারা কেউ তেমন কিছু করবেন না, রিপোর্ট করবেন, কিন্তু উচ্চমাত্র এগুলো কিছু করবেন না। আমরা একটু সংঘবদ্ধ হয়ে নেই, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। 1971 সালের জিডি বলে পরবর্তীতে অনেক লোকের গত সরকারের সময় কিন্তু ফাঁসি জিডি